সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা একজন নারীর কথা শুনবো যিনি সৌদি আরবে গিয়ে কতটা কষ্টের মধ্যে ছিল এবং কি আসার সময় তার জীবনে কি ঘটেছিল সেই কথাগুলো শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম সীমা। জি, সীমা। সীমা। তো সীমা আপু, আমরা যতটুকু শুনলাম আপনি সৌদি আরবে গিয়ে খুবই কষ্ট করেছেন। তারপরে সেই কষ্টের কথাগুলো একটু বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই বলে আমি মিডিয়ার সামনে আসছি। আমার জীবনের কাহিনী, আমার অনেক কষ্ট আমার জীবনে, সেগুলো আমি বলার জন্য আজকে এখানে এসেছি। আমি এগুলো সব বলবো আপনাদের কাছে। আচ্ছা, একটু বলুন। আমি দেশে খুব কষ্টে ছিলাম। আমি আমার স্বামীর সঙ্গে সারা জীবন অনেক কষ্ট করে সংসার করতে করতে আমি আর হাঁপিয়ে গেছিলাম। হাঁপিয়ে যাওয়ার পরে আমার স্বামী আমাকে কাজ কাম খুব কম করে। সে অসুস্থ, বুকের ব্যথা, তার পায়ের ব্যথা, সে কাজ কাম করতে চাইতো না। আমি অনেক কষ্ট করে করে আমার জীবনে যখন 20 বছর পার হয়ে গেল বিয়ের পরে, তখন আমি আর সহ্য না করতে পারি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাইরে যাব। তখন ফ্রি ভিসায় আমাকে প্লেন ভাড়া লাগলো না, আমাকে বাইরে একজনের অফিসের সামনে আমি গেলাম। সে অফিস থেকে আমাকে বাইরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে 20,000 টাকা বেতন দেওয়ার কথা বলে আমাকে নেওয়া হলো। পরে আমাকে বেতন দিল অল্প, 8,000 করে দিল। ওই দেশের 800 টাকা, এই দেশে হচ্ছে কেন 16,000 টাকা। 20,000 কথা বলে আমাকে অনেক কম বেতন দিয়েছে। দেওয়ার পরে আমি গেলে পরে আমি বাড়িতে আমার খুব অভাব অনটন। আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে টাকা চাইতো আমার কাছে। তখন হচ্ছে গেল টাকা চাইলে আমার ম্যাডামরা, আমার বাড়ির মালিক বলতো যে মাস বোঝে নাই, মাস বুঝলে তোমার টাকা দেবো, একদিন আগেও তোমাকে টাকা দেওয়া হবে না মাস না বোঝা পর্যন্ত। এভাবে বলতে বলতে তারপরে ফোনে কথা বলতে চাইলে কয় অনেক টাকা ফুরায়, কথা বলা যাবে না এত ঘন ঘন, মাসে 2 দিন কি 1 দিন কথা বলবো। আমি ফোন কিনে চালাম, আমাকে ফোন দিল না। আমি গ্রাম থেকে একটা ফোন নিয়ে গেছিলাম, বাটন সেট। আমাকে সিম কিনে দেওয়া হতো, বলা হলো, তারা আমাকে সিম কিনে দিল না, আমাকে কোনো ফোন ইউজ করতে দেবে না। না দিলে পরে তারপরে আমি অনেক কষ্টে থাকি। আমার ছোট বাচ্চা রেখে গেছিলাম, আমার একটা মেয়ে ছিল। আমার দুটো, মোট 3টা ছেলে মেয়ে, আমার একটা ছোট বাচ্চা রেখে গেছিলাম। রেখে যাওয়ার পরে আমার বাচ্চাটার জন্য আমার খুব খারাপ লাগতো। আমার বাসায় কেউ ছিল না, আমার স্বামী থাকতো আর আমার ছেলেটা বাইরে চলে যেত, আমার বড় মেয়েটা বাসায় ছিল না। আমার বাচ্চাটা ইতিম হয়ে একা একা বাসায় থাকতো। আমি কথা বলার জন্য খুব কান্নাকাটি করতাম, খুব খারাপ লাগতো। কথা বলতে দিত না, হয়তো মাসে 2 দিন দিত, 10 টাকার কার্ড ধরে আমাকে কথা বলতে দিত। এরপরে দিতে গিয়ে কথা বলতে বলতে তারপরে বেতন চাই, দেয় না। তারপরে আমার এর ভিতরে 1 মাসের বেতন দিল। দেওয়ার পরে আমার হচ্ছে গেন বাড়িতে পাঠালাম। পাঠানোর পরে আমার বাড়িতে আবার সমস্যা বেড়ে গেল। সে মাসের বেতন শেষ হয়ে গেল। আমার স্বামী আমার ওই ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে চাইতো না, বাসায় বসে থাকতো। তাই সে অসুস্থ ছিল, সেই কারণে আমি বাইরে গেছিলাম। কিন্তু বাচ্চা নিয়ে, সে বাচ্চা কার কাছে রেখে কাজে যাবে, কাজে যাইতে পারতো না। তারপরে সে মায়ের মতন করে বাচ্চাকে লালন পালন করতো, বাসায় থাকতো। থাকার পরে আমি কাজ করে ওখান থেকে টাকা পাঠাইতে চাইলে ওরা ঠিক মতন বেতন দিত না। এভাবে করতে করতে আমি ওখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে রোডে গিয়ে আমি থানায় পুলিশের ধরা দিলাম। পুলিশে ধরা দেওয়ার পরে পুলিশ আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার আগে, আমি পৌঁছানোর আগে দেখি যে আমার বাবা মারা গাড়ি নিয়ে যা থানায় যা দাঁড়ায় রয়েছে। তখন আমার কাছ থেকে আমার বোরকা খুলে আমাকে সব কিছু চেক করলো। আমি না বলে চলে গেছিলাম, আমাকে চেক করলো। চেক করে আমার কাছ থেকে আমার পাসপোর্টটা কাড়ে নিল। কাড়ে নিয়ে তখন ওরা আমাকে পুলিশের কাছে কি যেন বললো। পুলিশ আমাকে 2-3টে থাপ্পড় মারি দিল। মারার পরে আমার পাসপোর্টটা কাড়ে নিয়ে ওরা চলে আসলো। তখন আমি ভাবলাম যে আমার মামা যদি নিয়ে যায়, মানে ম্যাডাম যদি বাসায় নিয়ে যায়, আমি আবার ফিরে যাব। তারপরে ম্যাডামও আর আনলো না, বাবা আনলো না। তারপরে আমাকে ওখানে সৈদিয়ার থানায় থাকা লাগলো। 2 সপ্তাহ থাকার পরে আমাকে আবার অফিসে দিল, দাম্মাম অফিসে দিল। দেওয়ার পরে ওখানে 1 সপ্তাহ থাকলাম। থাকার পরে ওখানে আবার বাবারা গেল, বাবার মামা গেল। যাওয়ার পরে ওখান থেকে আমাকে আপনার বাবা বলতে? বাবা বলতে যে বাড়ির মালিক, আর মানে ছেলেটাকে বাবা বলতে হয়, আর যেমন ম্যাডামকে মা বলতে হয়। আচ্ছা, মানে ওই দেশে কি তাদেরকে বাবা মা বলতে হয় নাকি? বাবা মা বলতে হয়। আচ্ছা। তখন আমার মালিক আমাকে অন্য জায়গায় নিয়ে গেল। বললো কি তোমাকে টিকিট কাটা হয়ে গেছে, বাইরে পাঠাই দেবো, মানে বাড়িতে পাঠাই দেবো, দেশে পাঠাই দেওয়ার কথা বলে তারপরে ওরা অন্য জায়গায় অফিসে নিয়ে গেল। আবার অফিসে নিয়ে গেল, নিয়ে যায় অফিসে নিয়ে গেছে টিকিট কাটতে। তখন অফিসের মানুষ বলে যে আমরা অনেক টাকা পয়সা খরচ করে দিয়ে আনেছি, আমরা ওকে দেশে পাঠাবো না।
আমাদের লস হবে, অফিস বললো। দূতাবাস অফিস বলার পরে তারপরে আমাকে আর পাঠালো না, অন্য জায়গায় আবার দালালের হাতে দিয়ে দিল। আমার বাবা মামা বাসায় না, আমি আসে আমাকে আবার অন্য অফিসে, ওই অফিসের লোকজন অন্য জায়গায় দিয়ে দিল দালালের হাতে। তখন আমাকে অন্য বাসায় দিল। দেওয়ার পরে 1 সপ্তাহ করে রাখে, সবাই আমাকে পয়সা দেয় না। 1 সপ্তাহ কাজ করি, তারপরে আমাকে পাঠায় দেয়। দালালের আবার ফোন দেয়, দালালের নাম হচ্ছে আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ তালি। তারপরে দালালের সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে আবার গাড়ি তুলে অন্য বাসায় দিয়ে দেয়। এভাবে 1 সপ্তাহ করে রাখার পর আমার কোনো বেতনও দেয় না, কিছুই না, আমাকে পাঠায় দেয়। এভাবে কয়টা বাসায় আপনি কাজ করেন? আমি 11টা বাসায় পাল্টাইছি। 11টা বাসা কত দিনে পাল্টাইছেন? 1 মাসের ভিতরে। 1 মাসের ভিতরে? হ্যাঁ। আচ্ছা, কোন বাসায় গিয়ে কি আপনি কোন নির্যাতনের শিকার হয়েছেন? না না, আমি নির্যাতনের শিকার হইনি, কিন্তু আমাকে দিয়ে 1 সপ্তাহ করে কাজ করায় আমাকে মানে ফাঁকি দিয়েছে। আমাকে কেউ টাকা দেয় নাই, কোনো নির্যাতন আমাকে দেয়নি, কিন্তু আমাকে কোনো টাকা দেয়নি। আমাকে মাংনা খাটায় আমাকে ফেরত দিয়েছে। 1 সপ্তাহ করে 2 সপ্তাহ করে রাখে আমাকে ফেরত দেওয়া হয়েছে। তারপরে আমি লাস্টে ঘুরতে আবার আমার প্রথম মালিকের বাড়িতে এসে পড়লাম। পড়লে পরে সেখানে থাকলে আমি একদিনকে কাজ করতে আমার গ্রামের মানে একটা মেয়ের সঙ্গে আমার পাশের বাড়ি দেখা হয়েছে। আমি ওখানে দেখতে গেছি, দেশের মানুষের সঙ্গে দেখা হলে তো আনন্দ লাগে, কথা বলার জন্য আমি আগায় গিয়েছি। আমার মালিকের ভাই বলে যে তোকে মারবো। আমাকে নিয়ে আসে, সেই মারতে যায়, ধমকায়, চরমারি দিয়ে একটা ধমকায় টমকে আমাকে বাসার ভিতরে নিয়ে গেল। বললো তোর পা কাটে দেবো, তোর হাতে ঠ্যাংম্যাং কাটে তোর হাতে ধরা দেবো, তুই যদি আবার কোনোদিন কারোর সঙ্গে দেখা করতে যাস কোনো বাঙালির সাথে তোকে মারধর করা হবে। মারধর করে তোকে হসপিটাল কাটিয়ে ফেলাই দিলেও কেউ কিছু বলার নাই, আমাদের থানা পুলিশ কেউ কিছু বলবে না, তাই বললো। আমাকে অনেক হুমকি দিল। দেওয়ার পরে আমি ওখানে থাকলাম, বললাম ঠিক আছে বাবা, আমি আর কোথাও কোনোদিন বাইরে যাবো না, খালাস। মানে আজকে গেলাম, পরে আর যাবো না, খালাস। এরকম বলার পরে আমাকে ভিতরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি বাসায় থাকলাম। তারপরে আমার এরকম 2-4 মাস হয়ে যায়, আমার ঠিক মতন বেতন দেয় না, ঠিক মতন দেয় না। আমি বললাম আমার বেতন দাও, 800 টাকা করে বেতন দেয়। আমি বললাম অফিস বলেছে 1000 টাকা দিতে, তো বলে না অফিস 1000 টাকা দিতে বলে নাই, 800 টাকায় বলেছে, ওই 800 টাকা রিয়ালি দিতে বলেছে। আমরা বেশি পারবো না, তুই থাকলে থাকবি, না থাকলে আসতে তো দেবে না, এই টাকায় তো থাকা লাগবে, এর বেশি 1 টাকাও দিতে পারবো না। এভাবে বলতে আমার 2 বছর হয়ে গেল। হয়ে গেলে পরে আসার সময় আমার বাবা আমাকে টিকিট কেটে বললো যে সাথে যাতে বাংলাদেশ যাওয়ার টিকিট হয়ে গেছে, তুই চলে যাবি। তারপরে আমার বললো তোর কোনো খাওয়ার কষ্ট হবে না, তোর ভালো ভিআইপি প্লেনে তোকে টিকিট কাটেছি, তুই একভাবে এক প্লেনে যাইতে পারবি। এভাবে বললে আমি আসলাম। আসার পরে দেখি যে আমার এয়ারপোর্টে বসে থাকা লাগে, কোনো প্লেনের খোঁজ নাই, মানে লোকাল প্লেনে আমাকে টিকিট কাটা হয়েছে। আমার কোনো খাতি না, কোনো কিছু না। আমাকে মিথ্যে কথা বললো তোর অনেক খাবার দেবে, তোর গরুর গোশ দেবে, খাসির গোশ দেবে, তোর মাছ, তোকে বিভিন্ন রকমের খাবার দেবে, তোর কোনো খাবার কষ্ট হবে না। এই কথা বলে অল্প টাকা দিয়ে টিকিট কেটে আমার লোকাল ইয়েতে পাঠাইছে, প্লেনে পাঠাইছে। 2 জায়গায় নামা লাগেছে, নামে তারপরে আমি আসি। 5 দিন লাগেছে আমার আসতে। এর মধ্যে আমার পথে ঘাটে কোনো খাবার নাই, কিছু নাই। আমি একদম মৃত্যুর সাথে মানে লড়াই করছি। আমার জান বাড়ায় যাচ্ছে, 4-5 দিন খাওয়া নাই, ঘুম নাই। মানে এয়ারপোর্টে আমি বসে আছি, বসে থাকার অবস্থা আমি কান্নাকাটি করতেছি। জানলা কেউ যেন এই কষ্টের জ্বালায় যেন কেউ যেন 6 দিন আসে। আমি বাড়িতে যাবো আনন্দের সাথে, আর আমার এখন খাওয়া নাই, দাওয়া নাই, আমার বেতন কম। এভাবে কষ্ট করে আমি আসি। ঢাকা এয়ারপোর্টে নামার পরে এসে দেখি যে আমার স্বামী সন্তান একদম মরা। তাদের আর মানে মনে হচ্ছে না তারা বাইসে ফিরে আসে দুনিয়া। তাদের আমি এয়ারপোর্টে জড়াঝড়ি কান্নাকাটি করতেছি যে আমি কেন তোদের ছুঁয়ে বাইরে গেলাম, এর থেকে আমার মরা ভালো ছিল। মনে হচ্ছে যে আমি এখানে এয়ারপোর্টের থেকে মারা যাই, আমি বাড়িতে আর ফিরে যাবো না। অনেক কান্নাকাটি করতেছি। করার পর আমার ছেলে আমার স্বামী আমাকে থামাইলো, বলছে মা কাঁদো না, তুমি আসো বাড়িতে, এবার আমরা শান্তি করে তুমি আমাদের রান্না করে খাওয়াবো, আমরা খেয়ে আমাদের শরীর সুস্থ হবে। এভাবে আমি কান্নাকাটি করে বাড়ি আসি। আসে দেখি যে আমার বাড়িতে ঝড় বৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে গেছে, রান্নার ঘর নাই, থাকার ঘর নাই, সব ভেঙে চলে গেছে। যাওয়ার পরে আসে দেখি হাড়িতে 4 লাইন চুলোগুলো ভেঙে গেছে। বৃষ্টিতে কি অবস্থা, মনে হচ্ছে আমি সৌদির থেকে কেন আসলাম, আমার সৌদি থাকায় ভালো ছিল। আমি ফিরে আসি, আমাদের অবস্থা। তারপর আমার বাড়িতে খাবার নাই, আমার ছেলে সন্তান, স্বামী কেউ কাজ কাম করে না, স্বামী অসুস্থ, বুকের ব্যথা, ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারে না। আমি আসি ওখান থেকে এই পর্যন্তই আমি আসি। আসার পরে এখন স্বামী এক জায়গায় 1 বছর কাজ করলো। করার পরে আমার যা টাকা পয়সা ছিল, আমি অসুস্থ ছিলাম, এই ওষুধ পানি খাইতে খাইতে পুরো গেছে। বেতন অল্প দিত, আমি ওখান থেকে পাঠাতাম। আমার ওই ছোট মেয়েটা নিয়ে সংসার কোনো রকম করে চালাইতো। এর ভিতরে আমার আর কোনো টাকা পয়সা নাই। অনেক টাকা তো বেতন দেয়নি, একদম অল্প টাকা, সীমিত টাকা বেতন দিয়েছে। দেওয়ার পরে এখন আমি একদম হাত পাও খালি, আমার আর কিচ্ছু নাই। এখন আমি সরকারি জায়গায় থাকি,
সেখান থেকে এখন সরকার মনে হয় উঠাই দেবে, তারপরে রোড বড় করতেছে, রোড বড় করতে গেলে তো ঘর ভাঙায় লাগবে নাকি কি করা লাগবে না আমি জানতেছি না। এখন আমি মিডিয়ার সামনে মিডিয়ার ভাইদের বলতে চাই যে আমার যেন কোথাও আমার দাঁড়া করানোর ব্যবস্থা করে দিক। আমার কোনো কিছু নাই, আমি একদম গরিব, আমার কোনো আত্মীয়-স্বজন নাই, আমার দেখার মতন কেউ নাই। আমার জন্য তারা কোনো আমার একটু ভালো সাহায্য দিক, যাতে আমি আমার ছেলে সন্তান নিয়ে, আমার ছোট বাচ্চাদের নিয়ে যেন আমি শান্তিতে থাকতে পারি, নিশ্চিন্তায় যেন ভালো থাকতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে কিছু ভালো সাহায্য চাই, যাতে আমার জীবনটা আমি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তি থাকতে পারি। আমার জায়গা জমিনে আমাকে সরকার ওখান থেকে ভেঙে দেবে, তুলে দেবে, আমাকে একটু সাহায্য করা হোক সবাই মিলে। আপনাকে যে সাহায্য করবে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? যোগাযোগের ব্যবস্থা এখন ফোনের মাধ্যমে ছাড়া তো যোগাযোগ করা যাবে না। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। ফোন নাম্বারটা মোবাইলে আছে, ওখান থেকে নিতে হবে। তো নিয়ে দেখেন, বলেন নাম্বারটা বলুন। তারপরে ভিতরে আমি যখন বাইরে যাই তখন আমার স্বামী তো ধরেন কাজ কাম। আপনার ফোন নাম্বারটি বলুন আগে। তো দর্শক, আপনারা শুনলেন যে একজন অসহায় বোন সৌদি আরব গিয়ে কি ধরনের নির্যাতন এবং কি সে প্রতারকের ফাঁদে পড়েছে। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় গিয়ে কাজ করা লাগছে, তার জীবনে একটা ঝড় নেমে গেছে। আসলে দর্শক, আমাদের সমাজে যারা অসহায় নারীরা আছে তারা আসলে সৌদি আরব গিয়ে ভালো কোনো লোক না পাইলে তারা তো 15 নাম্বার আছে বিথি নামে সেভ করা, তারা ভালো লোক না পেয়ে তারা খুব কষ্টে পড়ে যায়, বিভিন্ন বাসায় গিয়ে কাজ করতে হয়। তো আচ্ছা আপু, এই আপনি সৌদি আরবে 800 টাকা দিয়ে বেতন পাইতেন, বাংলার কত টাকা? বাংলার কত হতো জানি না, কিন্তু আমি মোবাইলে বিকাশ নাম্বারে পাঠাতাম, আমাকে 16,000 টাকা দিত। আচ্ছা, তো দর্শক, আমরা স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। যেহেতু ওনার নাম্বারটা পাওয়া যাচ্ছে না এবং কি ওনার নাম্বারটা উনি মুখস্থ বলতে পারতেছে না, আমরা স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে দিব। তো দর্শক, আপনারা শুনলেন, তো আমরা ওনার ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব এবং আপনারা যদি পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন এবং আপনাদেরকে বলছি ওনার আরেকটি পর্ব করব, আসলে উনি বিদেশ কেন গিয়েছিল সেই কথাগুলো আপনারা আমাদের পরবর্তী পর্বে জানতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।